গোদের ওপর বিস্ফোরা একটা প্রবাদ বাক্য আছে, আর সেটাই হলো ওই তৃণমূলীদের, মমতাপন্থী তৃণমূলীদের। আপনারা সকলেই জানেন যে আদালতের নির্দেশে এই মমতাপন্থী তৃণমূলীদের শহীদ দিবস পালনের অনুমতি দেওয়া হয়েছিল ক্যাথিড্রাল রোডেতে। মাঠে কাদা রাহুল গান্ধী সাধারণ সম্পাদক এবং এই রাজ্যের যুব নেতা ছিলেন, রাজ্যসভা সংসদ এবং বিধায়ক। নির্বাচন কমিশন যদি আমাদের সপক্ষে সিদ্ধান্ত দেন, প্রথম যে কাজটা আমরা করব, এই যে পার্টির বিপুল টাকা আমরা বিরাট পারবো না, কিন্তু আমরা অঙ্ক কষে দেখেছি এটা সম্ভব। যত শহীদ পরিবার আছেন প্রতিটা শহীদ পরিবারের অ্যাকাউন্টে 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে 21শে জুলাইয়ের শহীদ পরিবাররা 10,000 করে টাকা পাবেন, কারণ এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা। একটু স্লোগান হবে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ। গণনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। লড়াই 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 চাই, আরো করে দুয়ার তুলে লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 21শে জুলাই কলকাতার এই 3টি শহীদ তর্পণ অনুষ্ঠানে ঘুরে যা দেখলাম, সেটাকে যদি আপনারা এক মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে একটু বেছে দিতে বলেন, তাহলে দুভাগে ভাগ করতে হবে বিষয়টা। প্রথমটা কথা হচ্ছে ভিড়ের নিরিখে কোনটা সবার সেরা হয়েছে। যেন প্রতিমা পুজো হয় না দুর্গা পুজোর সময়, কেউ মঞ্চে ভালো হয়,
কেউ 1 নম্বর হয়, কেউ প্রতিমাতে 1 নম্বর হয়, কেউ আলোতে 1 নম্বর হয়, কেউ সার্বিকভাবে 1 নম্বর হয়, এরকম নানান রকম ব্যাপার থাকে। তো এখানেও কিন্তু অনেকটা সেরকমই যেন আমার মনে হলো। যদি ভিড়ের নিরিখে ধরেন তাহলে নো ডাউট কংগ্রেস এবার যে শহীদ মিনারে মিটিং করেছিল সেখানে ভিড় ছিল দেখবার মতন। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, প্রচুর সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু এই কংগ্রেসের মিটিং এ জয়েন করেছেন। বিশেষ করে কলকাতা কেন্দ্রিকটা আমি দেখেছি অনেক। তারা কিন্তু ওই কংগ্রেস দলের কাছ থেকে 1 বোতল জলও আশা করেননি, তারা নিজেরাই নিজেদের জলের ব্যবস্থা করেছেন। ছোট ছোট ট্রাক যেগুলো আছে, ছোটা ভীম যাকে বলে, সেগুলোতে করে তারা জল নিয়ে এসছেন এবং তার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছেন বিরিয়ানির প্যাকেট। তারা নিজেদের মধ্যে বিলি করেছেন। প্রচুর সংখ্যক এরকম সংখ্যালঘু মানুষ এসছেন। আর ওই কাদা পেরিয়ে মানুষকে অনেককে দেখেছি তারা কিন্তু ঢুকে যাচ্ছেন মাঠের ভেতর। আর অনেকে ওই কাদায় পেরোবেন না বলে তারা বাইরের অংশে যেখানে যেরকম জায়গা পেয়েছেন সেখানে বসে গেছেন। হকারদের বিক্রি বাট্টাও খুব ভালো, মানে ছোটখাটো একটা মেলা আর কি। আর ভেতরে তখন বক্তৃতা দিচ্ছেন আমাদের অধীর চৌধুরী। বাইরে দেখলাম একদম গেটের সামনে কংগ্রেসের নেতা অমিতাভ চক্রবর্তী, তিনি হাত জোর করে সবাইকে জানাচ্ছেন যে আপনারা এত কষ্ট করে এসছেন। সে অনেকটা মনে হচ্ছিল যে কোনে বাড়ির কর্তা যেরকম হয় না, বরযাত্রীরা ঢুকলে পরে যেরকম করে সেরকম লাগলো আমার। যাই হোক, ওই অনুষ্ঠান থেকে কাদা পেরিয়ে বেরোলাম, বেরিয়ে আস্তে আস্তে এগোলাম মেয়র রোডের দিকে। মেয়র রোডের অনুষ্ঠান দেখলাম, বিশাল প্যান্ডেল হয়েছে, প্রায় কয়েক হাজার চেয়ার পাতা হয়েছে, কিন্তু সেখানে লোক 100-1 লোক হবে মাত্র। কিন্তু মঞ্চ জুড়ে বসে আছেন কিন্তু প্রায় 300-350। সেই তৃণমূলের যে কালচার, সেই কালচারের গিজগিজ করছে মঞ্চ। বক্তব্য রাখছেন কে? বক্তব্য রাখছেন ঋতব্রত। তার বক্তব্যর মধ্যে সিংহভাগটাই দেখলাম তিনি জনগণের দিকে তাকিয়ে নেয়, অর্থাৎ সামনে যে দর্শক সমর্থকরা আছেন তাদের দিকে তাকিয়ে নয়, তিনি আগাগোড়াই ডান দিকে মুখ ঘুরিয়ে বলে গেলেন কথা। ওই যারা মঞ্চে উপবিষ্ট নেতারা নেত্রীরা আছেন তাদের দিকেই তাকিয়ে বলে গেলেন। এবং তার সাথে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যারা ছিলেন তখনকার দিনের সাংসদরা, সেই সাংসদদের সঙ্গে কি কি কথা হয়েছিল এরকম গোপন গোপন তথ্যগুলো তিনি দেখছিলেন। শুনতে বেশ ভালোই লাগছিল, মানে চটকদার গল্পগুলো। এবার এখান থেকে যখন বেরোচ্ছি তখন প্রায় মিটিং শেষ হয়েছে, 1-1.5 ঘন্টার মিটিং হয়েছে ঋতব্রতদের। বাইরে অপেক্ষা করছি যে কারা কারা বেরোচ্ছেন, কিভাবে বেরোচ্ছেন সেগুলো দেখবো বলে। হ্যাঁ, বেরোলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম যখন বেরোলেন, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, ভেতরে কিন্তু উনি রক্ত ভক্ত এরকম অনেক কথা বলেছেন, কিন্তু বাইরে সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন তখন উনি দেখাচ্ছেন তিনি বোবা, কথা বলতে পারছেন না, কালা, কানে শুনতে পাচ্ছেন না, এরকম একটা অ্যাক্টিং উনি করছেন। মানে এতদিন তো দলের মধ্যে ঘর করেছেন অনেক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে, সুতরাং তিনি এই ব্যাপারগুলো একটু ভালো শিখে গেছেন। এবং নেতারাও যে বড় অভিনেতা সেটা তো আপনাদেরও জানতে আর বাকি নেই। হ্যাঁ, সেখানে আমরা অনুব্রত মণ্ডলকেও দেখলাম, তিনিও চুপচাপ গাড়িতে উঠে গেলেন, কাউকে কিছু বললেন না। এরকম টুকরো টুকরো কিছু ছবি আমি ধরে রেখেছিলাম, সেটাই এখন আপনাদের কাছে একটু তুলে ধরছি, দেখুন। কাদা মাঠে কাদা চাকিয়ে ধরবি তুলে না আমি প্রথমে সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং এই রাজ্যের যুব নেতা ছিলেন, সুবক্তা, রাজ্যসভা সাংসদ এবং বিধায়ক, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ
করা হবে বলে। একাধিক বিল বিজেপি যাতে পাস করে যেতে পারে তার জন্য অ্যাবস্টেনশন। সেটিং এর কথা বলছেন, বিজেপির সঙ্গে সেটিং তারা করেছে দীর্ঘদিন ধরে। বিজেপির সঙ্গে সেটিং করে বিজেপিকে মদত করে পার্লামেন্টে একের পর এক বিল কিভাবে পাস করিয়ে দিয়েছে। লোকসভায় বিল পাস হচ্ছে, 5টা ভোট কম হয়ে যাওয়া দরকার। আমাদের কিছু লোক, আমাদের বন্ধুরা, তারা হঠাৎ করে কেউ ভুলে গেলেন দিল্লি যেতে, কেউ ফ্লাইট মিস করলেন, কেউ পার্লামেন্টের বাথরুমে গেলেন, বাথরুম ছেড়ে যখন বেরোলেন ভোটাভুটির দরজা বন্ধ হয়ে গেল। আমাদের যে সমাবেশটা, তার পাশে একটা টয়লেট ছিল, পাবলিক টয়লেট, তার সামনে একটা ভিড় ছিল, ওই অনেক দূর থেকে যারা এসেছেন টয়লেটে যাবে বলে, ওই ভিড়টাও মেয়র রোডের থেকে বেশি ছিল। আমাদের টয়লেট যাবে বলে টয়লেটের সামনে যে ভিড়টা ছিল, ওটাও মেয়র রোডের থেকে বেশি ছিল। যারা হিসু করতে গেছিল সেটাও কিন্তু মেয়র রোডের থেকে লোক বেশি ছিল। আমাদের কোনো লজ্জার ব্যাপার নেই। আমাদের ভিড় দেখলে তাহলে ওদের লজ্জা পাওয়া উচিত, ওদের জায়গাটা কতটুকু। আর উনি যদি বলেন ভিড়, তাহলে কত ভিড় হয়েছে? কোর্ট বলে দিয়েছে 2500, তার বেশি তো হয়নি। নিশ্চয়ই হলে কন্টেম্প্ট হবে, হলে কন্টেম্প্ট হবে কোর্টে। আর আমাদের ভিড়টা দেখে যাবে, তাহলে ভাবে আমাদের কোনো লজ্জার ব্যাপার নেই। আমাদের ভিড় দেখলে তাহলে ওদের লজ্জা পাওয়া উচিত, ওদের জায়গাটা কতটুকু। আর উনি যদি বলেন ভিড়, তাহলে কত ভিড় হয়েছে? কোর্ট বলে দিয়েছে 2500, তার বেশি তো হয়নি। নিশ্চয়ই হলে কন্টেম্প্ট হবে, হলে কন্টেম্প্ট হবে কোর্টে। আর আমাদের ভিড়টা দেখে যাবে, তাহলে ভাবে। সম্মানীয় পুলিশ কমিশনার, কলকাতা শহরের উপর কংগ্রেসের শহীদ দিবস পালন করার জন্য যে গাড়িগুলো আসছে, তার উপরে বর্বরচিত যে আক্রমণ হচ্ছে, এবং এই বর্বররা যে আক্রমণ করছে তারা সবাই বিজেপি। আপনাদের কাছে বারে বারে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এবং সারা বাংলার পুলিশের আধিকারিকদের কাছে আমাদের আবেদন থাকবে যে মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, উত্তর 24 পরগনা, নির্দিষ্ট ব্যারাকপুর এবং ভিআইপি রোডের ওপরে নদিয়া, প্রত্যেকটি জায়গায় যেভাবে গাড়িকে ভাঙচুর করা হচ্ছে এবং ট্রেনে উঠে যেভাবে মারধর করা হচ্ছে, এটা একেবারে বিরলতম ঘটনা। যাহা তৃণমূল তাহাই বিজেপি, এটা প্রমাণিত হলো। এবং শুধু তাই নয়, আপনারা ভাবছেন কংগ্রেস শক্তিশালী হয়ে যাচ্ছে, আরে এটা স্মৃতি তর্পণের অনুষ্ঠান। আমি কলকাতা পুলিশ কমিশনার মহাশয়ের কাছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে আইজি ডিজির কাছে আমি আবেদন করব, আপনারা আইন শৃঙ্খলার বিষয়টি দেখুন। কতক্ষণ কংগ্রেসের কর্মীরা মার খাবে? তারা তো শহীদ দিবস পালনের জন্য আসছে, এত ভয় পাচ্ছে কেন বিজেপি? এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে যে এটাই আপনার যে ভয় আউট আর ভরসাহীন এই রকম গুন্ডামি, বদমাশি যে বর্বর আপনাদের সমর্থকরা করছেন, আমরা ধিক্কার জানাই তাকে। ইমিডিয়েটলি আপনারা ব্যবস্থা করুন, নচেত কিন্তু সমস্ত মানুষকে নিয়ে কলকাতার রাজপথে আমরা রাজপথ বন্ধ করে দিতে বাধ্য থাকবো। ঋতব্রত পন্থীদের সভা তো বললাম 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যাপার। তাদের সভাটা সেরে পায়ে পায়ে
এগিয়ে গেলাম সেই ক্যাথিড্রাল রোডের দিকে। গাড়ি নিয়ে এগোতে দেখা গেল যে টাটা সেন্টারের সামনে থেকে বেশ ভালো জ্যাম। এতক্ষণ কিন্তু কোথাও জ্যাম পাইনি আমরা। ওখানে গিয়ে দেখলাম যে একটা জ্যাম তৈরি হয়েছে। সুতরাং গাড়ি থেকে নেমে গিয়ে হেঁটেই এগোলাম ক্যাথিড্রাল রোডের দিকে। ক্যাথিড্রাল রোডের সামনেটায় গিয়ে দেখি পুলিশ দড়ি দিয়ে পুরো রাস্তাটাকে আটকে রেখেছে, যাতে কোনো রকম গাড়ি সাইকেল কিছু না ঢুকতে পারে। মানুষ ঢুকলে তার দড়িটা একটু উঁচু করে দিচ্ছেন, মানুষ তার ভেতর দিয়ে ঢুকে যাচ্ছেন। আগে থেকেই অনেক মানুষ ঢুকেছেন, কানে আসছিল, ভেসে আসছিল একাডেমি কাছাকাছি থেকে। আমি তখন বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে। কানে আসছিল মাইকেতে ভাষণ, মমতা ব্যানার্জি বক্তব্য রাখছেন। পায়ে পায়ে তো ভেতরে ঢুকলাম, গিয়ে যা দেখলাম শুনলাম সে ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি। এখানেও একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে এতক্ষণ তো আপনাদের বলেছি আগে যে যদি ভিড়ের নিরিখে প্রথম বলতে হয় তাহলে নিঃসন্দেহে ওই শহীদ মিনারে কংগ্রেসের। আর উচ্ছ্বাস, জনতার আবেগ, এগুলোর কথা যদি বলি তাহলে বলবো ঋতব্রত পন্থীদের মুখ বেজার করে তারা বসে কেউ বাদাম খাচ্ছেন। ওই 200 লোক যারা সামনের দিকে বসে আছেন, পেছনের দিকে চেয়ার খালি, আপনাদের ছবি দেখিয়েছি। আর ঋতব্রত পন্থীরা তারা বক্তব্য রেখে যাচ্ছেন, গরম গরম বক্তব্য রেখে যাচ্ছেন, কিন্তু প্রাণের পরশ পাইনি। প্রাণের পরশ কিন্তু সত্যি কথা বলতে কি এই ক্যাথিড্রাল রোডে এসে পৌঁছলাম। ভাষণের সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে সাড়া দিয়েছেন সমর্থকেরা, দর্শকেরা। সেটা একটু দেখাই আপনাদের, তাহলে আমার কথার সঙ্গে আপনারা আসলে যা ঘটনা সেটার মিল নিশ্চয়ই খুঁজে পাবেন। দেখুন। একটু স্লোগান হবে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ঘুষ আবর্জনা বেরিয়ে গেছে, মেঘ বেড়েছিল, মেঘটা ছড়ে গেছে। আজকে যারা সবাই এসছে, আমি বলি, হিন্দিতে বলি, আজকে যারা সবাই এসছে, सीने में दम चाहिए, दम। বুকে পাতা চাই, সেই বুকে পাতা নিয়ে আমাদের প্রাণ নিয়ে করিয়া কুচবিহার থেকে প্রান্তি দার্জিলিং থেকে তেলেঙ্গানা বিভিন্ন জেলা, বিভিন্ন বিধানসভা, বিভিন্ন ওয়ার্ড, টাউন, সর্বত্র মানুষ এসেছে। তাই রাত্রি 10টা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সকাল 7টা, 7:30 অবধি ছিল। আমরা সবাই ছিলাম। দেখছি ভোর 4টার সময় দিনাজপুর থেকে লোকেরা এসেছে, 3টার সময় বীরভূম থেকে এসেছে, 5টার সময় নদিয়া থেকে এসেছে। আমি কুর্নিশ জানাই, সালুট জানাই, আপনারা সাবধানে বাড়ি ফিরবেন। কারো কোনো অসুবিধা হলে সরাসরি আমাদের জানাবেন। আমাদের কাছে কালীঘাটে আমাদের গভর্নমেন্ট বাসস্থানে আমরা গত 2-2.5 মাস ধরে 4টে থেকে 6টা বিভিন্ন কর্মীদের সাথে মিট করেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী আইনি সহায়তা করেছি। আপনারা সকলে সাবধানে বাড়ি ফিরবেন। আজকে এই ক্যাপিটাল রোড থেকে আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী তিনি যা বার্তা দিয়েছেন, আমরা এই লড়াইয়ের দিকে সাহায্য পেয়েছি। আমরা সেটা মানবে গ্রহণ করবো এবং বাস্তবে রূপায়ণ করবো। লড়াই জারি থাকবে। আপনারা সকলে সাবধানে বাড়ি ফিরবে। আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, এই ফোন নাম্বারে যদি আপনাদের কাউকে কোনো মিথ্যে মামলায় ফাঁসানো হয়, লোকেরা নেতাদের পায় না পায়
করব। কাউকে যদি কোনো মিথ্যে মামলায় ফাঁসানো হয়, আপনাদের আমাকে ফোন করে জানাই। যে জেলা থেকে এসে যুব, ছাত্র, মহিলা, ট্রেড ইউনিয়ন, অনেকে সোশ্যাল মিডিয়া, যারা দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। অনেকের ফোন ছাড়া আছে। আমি সকলকে অনুরোধ করব যে যতক্ষণ আমাদের কর্মীরা, শহীদরা সঠিকভাবে বাড়ি পৌঁছাচ্ছে, সুপ্রাণ ঘটনাকে পুরো তাদের তরফ থেকে জানায়। আমি যুব সভাপতি বাবা, ছাত্র প্রিয়াঙ্কা এবং আমি সকলকে অনুরোধ করবো আপনাদের সাথে যোগাযোগে থাকবে। তৃণমূল ফাতেমা হোসেন, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, মহানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লড়াই 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 চাই। আরো করে দুয়ার তুলে লড়াই 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 চাই। এই লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে, লড়াই 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 চাই। লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে তৃণমূল কংগ্রেসরা হাত, তৃণমূল কংগ্রেসরা হাত। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, আসল তৃণমূল আমরা। নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলেই অস্তিত্ব রক্ষা হয় না, ওটা বিজেপির সাইনবোর্ড। আপনারা এই 21শে জুলাই 1993 এর শহীদ স্মরণের অনুষ্ঠান প্রত্যেক বছর দেখে আসেন ধর্মতলার মোড়ে। এক নতুন প্রজন্ম এসছেন, তারা এই শহীদ স্মরণের ব্যাপারটাও একটু ভাষা ভাষা জানেন। সবাই সবটুকু জানেন, আমি না বলছি না, কিন্তু আমার মনে হলো যে এই প্রসঙ্গে যখন আলোচনা হচ্ছে তাহলে একটু সেই 93 সালের 21শে জুলাইয়ের ঘটনাটা একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের সামনে একটু হাজির করলে তোর পুরো বিষয়টা অনুধাবন করতে হয়তো একটু সুবিধেই হবে। চলুন প্রতিবেদনটা একটু দেখি। যুবনেত্রী ও কেন্দ্রীয় কংগ্রেস সরকারের প্রতিমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মহাকরণ অভিযানের তারিখ প্রথমে নির্দিষ্ট হয়েছিল 14ই জুলাই, কিন্তু রাজ্যের রাজ্যপাল নুরুল হাসানের মৃত্যুতে বিক্ষোভ কর্মসূচি পিছিয়ে দেওয়া হয় 21শে জুলাইয়ে। সকাল থেকেই জমায়েত শুরু, কলকাতার 5 জায়গা থেকে মিছিল শুরু হয়। মমতা ছাড়াও সে মিছিলের নেতৃত্বে ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মৃগেন বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, সত্য বাপুলি, সোনালী গুহ, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ। পুলিশি ব্যারিকেড মিছিলের গতিপথ রুদ্ধ করে দিলে ইট পাথর ছোড়া শুরু হয়, বোমাও পড়ে। ডিজিটাল আনন্দবাজার লিখে, পুলিশের ব্যারিকেড ভাঙায় ওরা বলেছিলেন আমরা লড়াই করতে এসেছি, অভিনয় করতে নয়। ফলে বিক্ষোভের নামে চলে হিংসাত্মক কার্যক্রম। পুলিশের কাঁদানে গ্যাসে অসুস্থ হন মমতা। এদিকে আন্দোলনে লুটপাটও করতে থাকে একদল সুযোগ সন্ধানী। 13 জনের রক্ত ঝরল, তারা বাম সরকারের পুলিশের গুলিতে মারা পড়লেন। ডিভিডেন্ড পেয়ে গেলেন মমতা ব্যানার্জি, পরিচিত হলেন লড়াকু নেত্রী হিসেবে। অন্যদিকে সিবিআই তদন্তে এও প্রমাণিত হলো না যে গুলি চালনার নির্দেশ কে দিয়েছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নাকি অন্য কেউ। বলা হয় যে স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তের নির্দেশেই নাকি গুলি চলে। সে বিচার আজও হয়নি।
উল্টে সেই মনীশ গুপ্ত তৃণমূলে যোগ দেন। 2026-এ বেগতিক অবস্থায় সেই মনীশ গুপ্ত আবার পদত্যাগ করলেন তৃণমূল থেকে। 21শে জুলাই শহীদ তর্পণের নামে আসলে যেটা হলো, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অ্যাসিড টেস্ট। কংগ্রেসও অ্যাসিড টেস্ট করে দেখলো তৃণমূলের ভাঙার ফলে কংগ্রেসের সমর্থন কতটা বেড়েছে, সেটা একটু জল মেপে নেওয়ার ব্যাপার ছিল, যার জন্য তারা ওই মহাজাতি সদন ছেড়ে চলে এলো শহীদ মিনারে। মমতাপন্থী তৃণমূলীদের তো আরো বিশেষভাবে দরকার ছিল অ্যাসিড টেস্ট করে দেখার যে তাদের সংগঠনের কতটা টুকরো হয়েছে, কতটা ভাঙন ধরেছে, সেটা একটু বুঝে নেওয়ার। জনসমর্থনের সেই জনসম্মোহনী শক্তি যেটা বলা হয় মমতা ব্যানার্জি, সেটা আছে না পুরোটা গেছে, সেটা বুঝে নেওয়ার ব্যাপার ছিল। ঋতব্রত পন্থীদের কিন্তু আমার মনে হয়, আমার বোধ বুদ্ধিতে বলছে, তারা কিন্তু ভালো করে জানেন যে তাদের সাংগঠনিক জোটটা কিছু নেই, ব্যক্তি বিশেষের কিছু অনুগামী আছে মাত্র। কিন্তু ওই যে বললাম আপনাকে, প্রায় 100 নেতাকে দেখেছি মঞ্চের ওপর, তারাও যদি 100 করে মানুষ নিয়ে আসতে পারতেন তাহলেও 1000 লোকজন হতো। কোথায়? তারা তো সেরকম উদ্যোগী হননি, কোনো মিছিলকে আসতেও দেখিনি, বিক্ষিপ্ত ভাবে কেউ এসে বসে গেছেন। ওই যখন বড় বড় জলসাগুলোর শেষের দিকে, রাত থেকে ভোরবেলার দিকে, ভোর হয়ে গেছে, জলসা হচ্ছে, বিশেষ কিছু লোকজন খালি বসে রয়েছে, 2-1 সামনে বসে আছে, সেই গল্পটা আপনাদের মনে আছে তো, 2-1 বসে আছে। সকালে যখন সেই গায়কের গান শুনে যখন বলা হলো যে আপনারা এতক্ষণ ধরে ছিলেন, অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা ছিলেন, তখন তারা নাকি বলেছিল যে না, আমরা তো বসে আছি, আমরা তো ইলেকট্রিকের লোকজন, ওনার গান শেষ হলে তো মাইকগুলো নিয়ে বাড়ি ফেরত যাব। এরকমই অবস্থা হয়েছে ঋতব্রত পন্থীদের অনুষ্ঠানে। এই ঋতব্রত যে শহীদ তর্পণ করলেন, তিনি কিন্তু তৃণমূল আলো করেছিলেন যখন তিনি সিপিএম থেকে বিতাড়িত হন। সিপিএম এ থাকাকালীন তার সংসদে যে ভাষণ, বুদ্ধিদীপ্ত তথ্য নির্ভর ভাষণ আমরা শুনেছি। তারপর যেই তৃণমূলে গেলেন, তারপর থেকে কিন্তু তার মেধার জায়গাটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রমিক সংগঠনের অনেক কিছুই, কিন্তু সেরকম ভাবে তাকে আমরা ফ্রন্টে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু ভেতরে ভেতরে আসলে কমিউনিস্ট পার্টির বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত তো, সংগঠনের ব্যাপারটা তিনি ভালোভাবে জানেন, এবং তিনি আস্তে আস্তে ভেতরে এত সুন্দর করে গুছিয়ে নিয়ে নেতা হয়ে বসলেন। দেখা গেল বৃদ্ধ বৃদ্ধ সমস্ত নেতারা, অভিজ্ঞ নেতারা, তারা পর্যন্ত তার কাছে মাথা নত করে তাকে বিরোধী দলের নেতা হিসেবে মেনে নিয়েছেন। মানে প্রত্যেকেরই অস্তিত্ব সংকটটা এমন। তো এই জায়গাটা তো দাঁড়িয়েছিল আমাদের ঋতব্রত পন্থীদের। এই ঋতব্রতই কিন্তু দিল্লিতে অমিত শাহের ওপর একটা হাত দিয়েছিলেন গায়ে, এবং পরবর্তীকালে নাকি সে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন, মানে ক্ষমা পেয়ে গিয়েছিলেন। এবং আরেকজন হচ্ছেন তো মনীশ গুপ্ত, যাকে নিয়ে এত কথা কংগ্রেস প্রথম থেকেই বলে এসছে যে আমরা সেই বিচার বিভাগীয় তদন্ত চাই। মনীশ গুপ্ত কতটা দায়ী, সেদিনকে গুলি চালানোর অর্ডার মনীশ গুপ্তই দিয়েছিলেন, এবং এই মনীশ গুপ্তই কিন্তু পরবর্তীকালে তৃণমূলে চলে এলেন। ব্যাস, এখানে ওই ওয়াশিং মেশিনে তিনি পরিষ্কার হয়ে গেলেন। এখন পরিবর্তিত পরিস্থিতিতে মনীশ গুপ্ত তৃণমূল ত্যাগ করলেন। তো আমার প্রশ্ন ওই মমতাপন্থীদের কাছে, যে আপনারা এতদিন ধরে, গত 33 বছর ধরে যে শহীদ তর্পণের অনুষ্ঠান করে হলেন এই 13 জন শহীদদের নিয়ে, প্রত্যেকেই তো ছিলেন কংগ্রেসের সমর্থক। তৃণমূল তৈরি হয়ে যাবার পর তারা যদি বেঁচে থাকতেন, কজন কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে যেতেন তার কি কোনো গ্যারান্টি আপনারা দিতে পারেন? পারেন না। সুতরাং এই কংগ্রেসই তাদের নিয়ে যদি স্মৃতি তর্পণ করার প্রথম অধিকার বর্তায়, তাহলে তো সেটা কংগ্রেসেরই বর্তায়। আপনারা তো এই 13 জনকে ব্যবহার করেছেন তৃণমূল কংগ্রেসে। যাই হোক, আজকে আর সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করে তো কোনো লাভ নেই। আপনাদের কাছে এখন যেটা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে, এই যে শহীদ পরিবার, তারা এতদিন কিছু বলেননি, এখন কেন জানি না একটু মুখ খুলছেন তারা। এই শহীদ পরিবাররা কি বললেন
সেটা একটু শুনুন। মমতা ব্যানার্জি বিগত 2 বছর ধরে নিজেই চিঠি আমাদের দেয় না। আমাদের বিরোধী দলনেত্রী যতদিন ছিল ততদিন স্টেজের সামনে ছিলাম, উনি যখন থেকে শাসক হলো তখন ওনার মঞ্চটা ছিল বিনোদনের মঞ্চ। এখানে গিয়ে শুধু বিশ্বাস করুন মাথা নিচু করে বসে থাকতাম, খুবই খারাপ লাগতো। বন্ধু বান্ধব অফিস সব জায়গাতেই কৈফিয়ত দিত, মানে যখন তারা টোন করতো কি রে ভালোই তো বাবার শহীদ দিবসে গিয়ে দেখে আসলাম নাচ গান, শুনতে খারাপ লাগে। কী করে যাই বলুন না, কাল যে নিউজটা দেখলাম কমিশনের যে ওই সময় কারা কারা যুক্ত ছিল, কারা কারা দায়ী ছিল, কাদের মানে ইনস্ট্রাকশানে গুলি চালানো হয়েছে, তাদেরকে আড়াল করে আমাদেরকে বোকা বানিয়ে এতদিন আমাদেরকে আড়াল রেখেছে, তাদেরকে বাঁচানোর জন্য আমাদের পরিবারগুলোকে, শুধু আমাদের নাই 13খানা পরিবারকে আড়ালে করে রেখে যে রাজনীতিটা উনি করে গেছেন এটা তো ঠিক করেননি না। আমরা তো রাজনীতি বুঝি না, আমরা আমাদের পরিবারের লোক হারিয়েছি, সেই কষ্ট তো ওরা বুঝবে না, ওরা চাইবে রাজনীতি করতে, কিন্তু সেটা তো হতে পারে না। আমরা আগাগোড়াই বলে এসেছি যে আমরা বিচার চাই, দিদিকেও বলেছি দিদি আপনি কিন্তু যতবারই মা যায় মা কিন্তু একটাই কথা বলে যে আমরা কিন্তু দিদি বিচারটা কিন্তু করে দেবেন, আপনি আমাদের পাশে আছেন, দেখেছেন, চাকরি দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু বিচারটা কিন্তু চাই। যারা ছিল যুক্ত কিন্তু কমিশনের ফাইলগুলো এত বছর আটকে রেখে দিয়ে তার দোষীদেরকে আড়াল করে রেখে যেটা করেছে ঠিক করেন। রাজনীতিতে দলীয় কোন্দল থাকবে, আন্দোলন করতে গেলে পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়বে, লাঠিচার্জ করবে, গুলিও চালাতে পারে। এখন তো যে সরকার এসছে পুলিশের হাতে তারা অনেক ক্ষমতা দিয়েছে, 1 বছর পর্যন্ত নাকি আটকে রাখতে পারে, এবং পুলিশের হাতে আটক থাকা অবস্থায়ও অনেক মানুষ মারা গেছেন, সেসব কাহিনীও আছে। আগামী দিনেও যে এরকম ঘটনা ঘটবে না তার কি প্রমাণ আছে? আরো কত শহীদ হবেন আমরা প্রথম কয়েকদিন মনে রাখবো, তারপর সমস্ত বিষয়টা ভুলে যাব। আর যারা এই শহীদ তর্পণের নামে তারা যখন নিজেদের অস্তিত্ব রক্ষার রুটি সেঁকতে শুরু করে দেন, সেগুলোও থাকবে, কেননা অস্তিত্ব রক্ষা করতে গেলে পরে এরকম অনেক শহীদদের মৃতদেহ গুলো দরকার। এইভাবেই তো রাজনীতি হয়ে চলে, এরপরও তো এই হতে থাকবে। তারপর কি হবে তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। সত্যি তার আর কিন্তু পর নেই, এটা চলছে, চলবেই। এবং সেই ওয়াজেদ আলী আমাদের ওয়াজেদ আলী যেটা বলেছিলেন না, সেই ট্র্যাডিশন সমানে চলছে, সেই ট্র্যাডিশনই বোধহয় সমানে চলবে। নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করবেন, আপনাদের একটু মন্তব্য লিখে পাঠাবেন। আমরা কিন্তু প্রচন্ড আশায় থাকি আপনাদের বক্তব্য শোনার জন্য। আর সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে পরেও আমরা কিন্তু আরো বেশি উদ্দীপ্ত হব এই ধরনের কিছু অনুষ্ঠান হাজির করার জন্য। আর যদি খারাপ লাগে সেটাও তো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের খারাপ লাগার কারণগুলো জানতে পারলে নিজেদের শুধরে নিয়ে অনুষ্ঠানকে আরেকটু সেরকম ভাবে তৈরি করতে পারবো, কারণ জনতাই তো নাকি জনার্দন। তাহলে শেষ করছি, দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার।